দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্ডু। আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়ছে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। 18 কোটি মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হচ্ছে, মন্তব্য মঈন খানের। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। আবারও রেড অ্যালার্ট জারি, কালবৈশাখীর পূর্বাভাস। সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় জ্বলে ওঠার আশঙ্কা। অভিযান চলমান রাখবে ফায়ার সার্ভিস, নৌ বিমান বাহিনী এবং কোস্টগার্ড। এবং অসুস্থ মানুষের শরীরে নিজেই কাটাছেঁড়া করে পৈশাচিক আনন্দ পেত মিল্টন চমৎকার, বললেন গোয়েন্দা প্রধান। মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে ডিবি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আগে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রধানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত AFIP ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জনগণের আস্থা অর্জন করতে পারায় সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা, বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা, বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনী নিয়ে তার সরকারের লক্ষ্য তুলে ধরেন শেখ হাসিনা। আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে, প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে দেশটির মানবাধিকার নিয়ে সত্য বললে দেশটির স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। রাকিব হাসানের রিপোর্ট। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের কোনো সংঘাত নেই বলে জানান তিনি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত করব কেন? সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত জানিয়ে প্রতীক বরাদ্দ প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। প্রতীক ছাড়া নির্বাচন একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার জন্য মনে করা হয়েছে যে টার্ন আউট ভালো হবে, ইলেকশনটা কম্পিটিটিভ হবে। সেজন্য
আমরা নিজেরা প্রতীক দিইনি, তো অন্যেরা প্রতীক ব্যবহার করবে না এ ব্যাপারে তো আমাদের দ্বিমত। যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে এই প্রভাব থেকে বাংলাদেশও মুক্ত নয় বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। গ্লোবাল ইকোনমি যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট, এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র, আর দেশে গণতন্ত্র রক্ষা করতে হলে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ভিন্নমত উপেক্ষা করে দেশের 18 কোটি মানুষকে সরকার একই লাইনে চলতে বাধ্য করছে বলেও অভিযোগ করেন ডক্টর মঈন খান। নতুন করে ভাবতে হবে বাংলাদেশ যে আদর্শ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম। সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হোক আজকে বিশ্ব মুক্ত গণতন্ত্র দিবসে আমাদের প্রতীক। ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাম্বিয়ার বানজুলে ওআইসির 15তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশের পক্ষে বক্তৃতায় তিনি এই প্রতিবাদ জানান। তিনি ফিলিস্তিনের চলমান ইসরায়েলের আগ্রাসনের অবিলম্বে অবসান, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য দায়ী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে ওআইসি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার বিস্তারে উৎকণ্ঠা প্রকাশ করেন। এছাড়াও ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা দায়ের করার জন্য গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান ও সুষ্ঠুভাবে মামলা পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য ওআইসি সদস্য রাষ্ট্রসমূহকে অনুরোধ জানান। কয়েকদিন টানা তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। দীর্ঘদিন পর স্কুল কলেজ খুলে দেয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়ায় যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেবে শিক্ষকরা। আমিনা হিরার রিপোর্ট। গত 20 এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ 15 দিন পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে খুলে দেয়া হয় সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা যায় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। অভিভাবকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় লেখাপড়ায় আবারও মনোযোগী হবে শিক্ষার্থীরা। এখন বাচ্চারা অনেক খুশি স্কুল যে শুরু হয়েছে। পরিবর্তিত আবহাওয়ার সাথে তো সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে। অনেকদিন ছুটি ছিল, বাচ্চারা বাসায় বোর হচ্ছিল, স্কুলে এসে ওদেরও অনেক ভালো লাগছে। স্কুলটা খোলা থাকলে যেটা হয় ওদের পড়ালেখার কন্টিনিউটি আসে। স্কুল খোলার পর ক্লাস শেষে শিক্ষার্থীদের আনন্দের অন্ত নেই। দীর্ঘদিন পর ক্লাস করে উচ্ছ্বাসিত সবাই। আমার অনেকদিন পরে স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার খুব ভালো লাগছে। স্কুল খুলেছে, আমার অনেক ভালো লাগছে। অনেকটা সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে লেখাপড়ার আগ্রহ কমে যায়, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার দাবি শিক্ষার্থীদের। আমার অনেক ভালো লেগেছে, আমি ফ্রেন্ডের সাথে অনেক মিশতে পারছি, অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগছে, কিন্তু অনেক গরম। স্কুল যাতে প্রতিদিন খুলে থাকে আমরা এটাই চাই। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে 24 ঘন্টার হিট অ্যালার্ট। এর মধ্যেই 2 অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মে মাসে সামগ্রিকভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তীব্র তাপদাহের পর হবিগঞ্জে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। বিকাল 3:30টার দিকে প্রায় 15 মিনিট ধরে টানা শিলাবৃষ্টি হয়। এতে অনেকের বাসাবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হাওরে উঁচু এলাকার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিকাল 3:30টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় মানুষ দিক বেদিক ছোটাছুটি করেন। অনেকের মোটরসাইকেল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। শহরের একাধিক বাসিন্দা জানান, বাতাসের সাথে মাঝারি থেকে বড় আকারের শিলাবৃষ্টিতে পুরাতন অনেক বাসা বাড়ির টিন একেবারে নষ্ট হয়ে গেছে। এদিকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে, হাওরে প্রায় 20% ধান এখনো মাঠে রয়েছে। এই শিলাবৃষ্টিতে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগেরহাটের সুন্দরবনের গহীনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে। সকাল 7টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। পরে আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনীও। স্থানীয়রা জানায়, আগুন সুন্দরবনের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আলোর স্বল্পতা ও পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি। ফায়ার সার্ভিসের পাশাপাশি বন বিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও তা আবার যে কোনো সময় জ্বলে উঠতে পারে। এ কারণে আগামী কয়েকদিন অগ্নি নির্বাপন কার্যক্রম চলবে। হাসপাতালে রোগী না পাঠিয়ে অসহায় বৃদ্ধ মানুষদের ব্লেড দিয়ে নিজেই অপারেশনের নামে কাটাছেঁড়া করতেন মিল্টন সামাদ্দার। অপারেশনে তাদের শরীর থেকে রক্ত বের হলে তা দেখে পৈশাচিক আনন্দ পেতেন তিনি। দিনের পর দিন টর্চার সেলে এমন ভয়ানক কাজ করলেও স্ত্রী একজন নার্স হয়েও প্রতিবাদ করেনি বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। 3 দিনের রিমান্ড শেষে মিল্টনের কাছ থেকে এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে বলে জানায় তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার। দিন যতই যাচ্ছে ততই বেরিয়ে আসছে মানবতার আড়ালে তার ভয়াবহ অপকর্মের তথ্য। রবিবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সামাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর রিমান্ডের বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান। জানান, মিল্টন সামাদ্দার আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করতেন। কেউ অসুস্থ হলে তাদের ধারালো ব্লেড দিয়ে নিজেই করতেন অপারেশন। তার ভাষ্যমতে অসুস্থদের কষ্ট দেখে পৈশাচিক আনন্দ পেত সে। গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, বাক প্রতিবন্ধীহীন, তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পছন্দ ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, কাটাছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করত। এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। স্বামীর এমন অপকর্ম দেখার পরও পুলিশকে না জানানো এবং সবকিছু জেনে চুপ থাকায় মিল্টনের স্ত্রী এই অপকর্মের দায় এড়াতে পারে না বলেও জানান গোয়েন্দা পুলিশ প্রধান। তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা। এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1,85,00,000 টাকা আছে বলে জানিয়েছেন পুলিশ। 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সেই এতগুলি টাকা অভিবাসন সংক্রান্ত অপতথ্য রোধে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী যারা মানব পাচারকারী তারা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে মানুষকে লোভে ফেলে। এ বিষয়ে কিভাবে বাংলাদেশ ইতালি একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে ইতালির রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। কমপ্লেক্স রিয়ালিটিগুলোকে ধরে তার মানে এমনভাবে আপনি র্যাঙ্কিং করছেন যেটা আসলে সত্য যে পরিবেশের আসল চিত্রটা তুলে ধরতে পারছে না। তো সেই র্যাঙ্কিংয়ের পদ্ধতি তো নিশ্চয়ই গলদ আছে, ভুল আছে। রিকশা চালকদের চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনিয়ে নেওয়া চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। শাহ আলম মিয়া নামে এক রিকশা চালকের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য দেন মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খান। তিনি জানান 3 জনের একটি দল নতুন রিকশা টার্গেট করে একত্রে ঘোরাফেরা করে। এরপর সুযোগ বুঝে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চালককে খাইয়ে রিকশা ছিনিয়ে নেয়। রিকশা চালককে অজ্ঞান করে তার রিকশাটি লুট করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রায় শতাধিক সিসি ফুটেজ সহ অন্যান্য বিভিন্ন তথ্য প্রযুক্তি নানাবিধ বিশ্লেষণ এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা এই গ্রুপটিকে শনাক্ত করি। তাদের ঢাকার 8টি বিভাগে একযোগে অননুমোদিত স্টিকার ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার জনাব এস.এম. মেহেদী হাসান। তিনি বলেন, অভিযানে এখন পর্যন্ত অননুমোদিত স্টিকার ব্যবহারে 363, ফিটনেসবিহীন 461 এবং মেয়াদোত্তীর্ণ 2350টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সাথে অভিযান অব্যাহত থাকার পাশাপাশি যে সকল প্রতিষ্ঠানের স্টিকার অবৈধভাবে ব্যবহার করা হয়েছে তাদের চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। তো স্টিকার যেন ব্যবহার থেকে বিরত থাকে। যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট। শেষ মুহূর্তে জমে উঠেছে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন প্রার্থীরা। শত যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। অন্যদিকে নেত্রকোনায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিনিধি মাসুদুর রহমান ও আনিসুর রহমানের তথ্যচিত্রে আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। মাদারীপুরে যতই দিন ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী উৎসবের আমেজ। পাড়া মহল্লা থেকে শুরু করে শহর ও গ্রামগঞ্জের অলিগলি সেজেছে বর্ণিল সাজে। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য আসিফুর রহমান আসিফ খান। তার প্রতিদ্বন্দ্বী চাচা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাবিলুর রহমান শফিক খান। নির্বাচনকে ঘিরে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এরই মধ্যে ভোটাররাও করতে শুরু করেছেন নানা হিসেব নিকেশ। স্মার্ট মাদারীপুর যে প্রার্থী করবে তাদেরই আমরা ভোট দিব। ভোটের পরিবেশ আমি ভালো চাই, সুন্দর চাই। এই সমাজে এমনই একটি ব্যক্তি চাই যে সমাজের ভালো উন্নয়ন কাজ করতে পারে। নারীদের যারা সম্মান করে তাদেরকেই আমরা ভোট দিতে চাই। এমন একজন ক্যান্ডিডেট চাচ্ছি যে ক্যান্ডিডেট আমার দেশের জন্য উন্নয়ন করবে। নির্বাচন উৎসব মুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আপনাদের সকলের সহযোগিতায় মাদারীপুর সদর উপজেলা এবং রাজৌর উপজেলায় আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। অন্যদিকে আগামী 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায়। প্রার্থীদেরও রয়েছে নানা অভিযোগ। জনগণ ভোট দিতে পারবে কিনা এটাকে এনশিওর করতে হবে। এমপি মহোদয় এই এলাকার নির্বাচনী পরিবেশটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছেন। বর্তমানে এমপি মোস্তাক রুহি সাহেবের ছেলে সুদূর কানাডা থেকে শুধু এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুর্গাপুর কলমাকান্দায় উনি এসেছেন এবং বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। আমি আওয়ামী লীগের প্রার্থীও না, আমাকে যারা ভালোবাসে এলো আওয়ামী লীগের লোক আছে, এলো বিএনপির লোক আছে, এলো জামাত শিবিরের লোক আছে। আমাদের নেতাকর্মীদের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে। তারা আমার নির্বাচনী প্রচারণা সভায় আমার সাথে একতা ঘোষণা করেছে। এটাকে অন্যভাবে কেউ ডাইভার্ট করার চেষ্টা করছে। কোনো এমপি বা তাদের আত্মীয় স্বজন কার পক্ষে না জয় ভালো, এটা হয়তো তখন বিভেদ সৃষ্টি হবে। বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছে। আমরা ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন
তাদেরকেও এই আচরণবিধির বিষয়টি অবহিত করেছি আনুষ্ঠানিক মিটিংয়ের মাধ্যমে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস চালক ও হেলপারকে মারধরের জেরে জড়িতদের বিচারের দাবিতে শনিবার সন্ধ্যার দিকে ফের বিক্ষোভ ও ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। দ্বিতীয় দফা বিক্ষোভের এক পর্যায়ে মাহিন্দ্রা চালকদের সঙ্গে সংঘর্ষে জড়ান বাস শ্রমিকরা। এ সময় দুই গ্রুপের অন্তত 15 শ্রমিক আহত হয়। দুই গ্রুপের সংঘর্ষে প্রায় অর্ধশত বাস ও মাহিন্দ্রা ভাঙচুর করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এরপর বাস চলাচল শুরু হয়। আজও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিষয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে তারা। ফিলিস্তিনে অতি দ্রুত গণহত্যা বন্ধ করে এর সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অত্যাচার বন্ধ করার এবং গ্রেপ্তারকারীদের মুক্তির দাবি জানান ঢাবি শিক্ষার্থীরা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরো আধুনিক, দক্ষ ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে, সেনাবাহিনীর দরবার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পড়ছে বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। 18 কোটি মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হচ্ছে, মন্তব্য মঈন খানের। প্রচন্ড তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। আবারও হিট অ্যালার্ট জারি, কালবৈশাখীর পূর্বাভাস। সুন্দরবনের আগে আগুন নিয়ন্ত্রণে এলেও যে কোনো সময় জ্বলে ওঠার আশঙ্কা, অভিযান চলমান রাখবে ফায়ার সার্ভিস, নৌ বিমান বাহিনী এবং কোস্টগার্ড। এবং অসুস্থ মানুষের শরীরে নিজেই কাটা ছেঁড়া করে পৈশাচিক আনন্দ পেত মিল্টন সমাদ্দার, বললেন গোয়েন্দা প্রধান। মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে ডিবি। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ দেখতে ভিজিট করুন /mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, Facebook /mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।